লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা 14 লেখনীতে ফাতেমা ফারিয়াল। পরের দিনটা ছিল মীর হাউজের জন্য একটু ভিন্ন। সকাল থেকে বাসার পরিবেশটা কেমন যেন ব্যস্ততার আমেজ, কারণ আজ তাদের ছোট মেয়ে আবিদার জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবুও ছোট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলছে। সবার ভেতর যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে আছে। সন্ধ্যা নামতে আত্মীয় স্বজন আসতে শুরু করলো। যেহেতু আবিদা আর আহিয়া সব বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাই একে একে অনিকা, নীলা, তামিম, সাব্বির সবাই এলো। তবে এখনও হৃদিতা এসে পৌঁছায়নি। তামিম এসেই প্রথমে চারপাশে চোখ বোলালো। স্পষ্ট বোঝা যায় সে হৃদিকে খুঁজছে, কিন্তু কোথাও চোখ পড়ল না হৃদিকে। মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে অনিকার পাশে গিয়ে ধীরে স্থিরে বলল, অনিকা, হৃদিতা আসবে না? অনিকা কাজ ঝাঁকিয়ে উত্তর দিল, জানি না, বলেছিল আসতে, ইচ্ছে করছে না। তবে আহিয়া নাকি বলছে আসবে, দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এই কথায় তামিমের ভেতর এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু হৃদির সাথে দেখা করবে ভেবে এসেছে, তা না হলে তো আসতোই না। এমন সময় সাব্বির পাশ থেকে ঠাট্টা সুরে বলে উঠল, দোস্ত দেখ, তোর অস্থিরতার কারণ আসছে। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পিছে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে হৃদি। হৃদির পরনে হালকা আকাশি নীল রঙের একটা গ্রাউন্ড। সাজগোজ তেমন নেই, শুধু ঠোঁটে হালকা লিপ বাম। মাথায় ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে। হাতে ছোট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারে আলাদা দেখাচ্ছিল। তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল, হাই হৃদিতা। হাই। এত দেরি করলে? আমি তো ভেবেছিলাম আসবেই না। হৃদি ঠোঁট বাঁকিয়ে বলল, আসতেও চাইনি, কিন্তু আহিয়া জোরাজোরিতেই আসতে হলো। ভালো হয়েছে এসেছো, দেখো দেখাও হয়ে গেল। পাশ থেকে অনিকা খোঁচা দিয়ে বলে উঠল, দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে। তামিম কেমন যেন গড়বড় খেয়ে গেল, হেসে ফেলল। আরে আরে, আমি যে কথাই বলিনি, আমি তো শুধু। ঠিক তখনই আহিয়া দৌড়ে এসে দিদিকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ভীষণ খুশি হয়েছি তুই আসছিস। অনিকার মুখে দুষ্টু হাসি টেনে কটাক্ষ করে বলল, এতটা দরদ তখন ভাইয়ের বউ করে এই বাড়িতেই রেখে দিলে পারিস। এ কথায় হৃদির বুক ধপাস করে উঠল। মুহূর্তে সে অনিকার হাত শক্ত করে চেপে ধরে চোখ কটমট করে ইশারা করে বলল, চুপ। আহিয়া একটু ভেবে নিয়ে সত্যি সত্যি বলে ফেলল, আরে এটা তো আমি ভেবেই দেখিনি। আদনান ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতেছে, অথচ মেয়ে তো আমাদের সামনে আছে। আম্মুকে বলতে হবে এই ব্যাপারে। তামিম, অনিকার হৃদি একসাথে চিৎকার করে উঠল, কি মাথা খারাপ? আহিয়া অবাক হয়ে তাকালো সবার দিকে, ভুরু কুঁচকে বলল, কেন, খারাপ কি বললাম? হৃদিতা তেমন কোনো ঘাবড়ে গেল, অস্বস্তি হচ্ছিল তার, শব্দ খুঁজে পেল না। শেষে শুধু বলল, আমার ঘটকালি করার দরকার নেই তোর। কেন? কারণ ওর ক্রাশ আছে। অনিকা মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা, বলে সে সাথে সাথে নিজের জিভে কামড় দিয়ে ফেলেছে। হৃদি কটমট করে তাকিয়ে ওর দিকে। আহিয়া চমকে গিয়ে বলল, ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। তো তোর ক্রাশ কি, সেটা তো এখনো বললি না। তামিমের চোখে এক ঝলক রীতির দিকে গেল। হৃদি হওয়ার চোখে তাকালো একবার। তামিমের ঠোঁটে হালকা একটা মিষ্টি হাসি ফুটে উঠল। মনে মনে সে ভেবে নিল, হয়তো হৃদির ক্রাশ সে নিজেই। তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসলো। আহিয়া এবার হৃদিকে হালকা ঝাঁকিয়ে বলল, কিরে বল না। সবাই তখন হৃদির দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে। ঘরের পরিবেশ যেন এক নিমিষেই থেমে গেল। সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তারই ওপর। হৃদির বুকটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। শুভ্র পকেটে হাত গুজে সজ্জিত আহাদ প্রতিটা ধাপে পা রাখছে, চুলগুলো হালকা দুলে উঠছে। তার চলার ভঙ্গিটা এমন যেন আত্মবিশ্বাস, যেন তার চারপাশে সব আলো কেবল তার জন্যই। শেষ ধাপ নেমে এসে চুলে হাত বোলালো, আর তখনই চোখ আটকে গেল হৃদির চোখে। হৃদি তার ধারালো দৃষ্টি সোজা গিয়ে বিঁধল আহাদের বুকে। বুকের ভেতর চাপা এক ব্যথা, সাথে অদ্ভুত এক টান অনুভব করলো। মনে হলো ফুসফুস বেরিয়ে আসবে। সে অবেচেতন বুকটা চেপে ধরলো। হঠাৎই একটা তৃষ্ণার্ত ভারী ঢোক গিলল তার গলার। কণ্ঠ মনি নাড়াচাড়া স্পর্শ দেখা গেল। হৃদির দিকে তাকিয়ে সে বুঝলো সে কোনো এক অচেনা আবেশিক বন্দী হয়ে গেছে। অনিকা হঠাৎ খেয়াল করলো হৃদির দিকে। সবার সাথে দাঁড়িয়ে থাকলেও হৃদি যে পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে। তার দৃষ্টি অবিচলন করে আটকে আছে আহাদ রাজার দিকে। চোখের ভেতর কেমন এক অদ্ভুত ঝিলিক।
ঠোঁটের সামান্য ফাঁকা, মনে হচ্ছে দুনিয়ার সবকিছু মিলিয়ে গেছে, শুধু আহাদই আছে তার সামনে। অনিকা অবাক হয়ে মুহূর্তখানিক তাকিয়ে থাকলো হৃদির মুখের দিকে, অতঃপর হালকা দুষ্টুমি ভরা ভঙ্গিতে কনুই দিয়ে হৃদির বাহুতে ধাক্কা দিল। মুখটা বন্ধ কর। কি দেখছিস এভাবে? অবেচেতনায় ঘাড় ভেঙে ফিরে হৃদি হকচকে উঠল। চোখের পলক ফেলতে ফেলতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। তার কোমল গাল বেয়ে হালকা লালচে আভা নেমে এলো। তার সেই দৃষ্টি কিন্তু এড়িয়ে গেল না আহাদ রাজার চোখে। তার ঠোঁটের কোণে এক চাপা হাসি খেলে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসে আর চেপে রাখলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসলো আহাদ। এক পা অন্য পায়ের ওপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল, আর চোখে প্রতি মুহূর্তেই নজর রাখছে তার প্রেয়সীর দিকে। এমন সময় বাইরে থেকে গটগট করে ভেতরে ঢুকলো আদনান। আহিয়া হঠাৎ হৃদির হাত ধরে জোরে করে ঘুরিয়ে দিল দরজার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, দেখ হৃদি, আদনান ভাই আসছে। মুখোমুখি হলো আদনান আর হৃদিতা। মুহূর্তে বুকের ভেতর ধপাস করে উঠল হৃদির। সে একদম জমে গেল আহিয়ার এমন কাণ্ডে। দৃষ্টি নামিয়ে রাখলো নিচের দিকে, তবে আহিয়া তাতেই দেখলো আদনানের চোখে যেন শীতল অগ্নি, শক্ত চোয়াল, রাগে চেপে ধরা ঠোঁট, কটমট করে তাকিয়ে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখের ইশারায় গিলে খাবে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনে অনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়ালো। সামান্য পাশ ফিরে ঘাড় কাত করে তাকাতেই হৃদির চোখ আটকে গেল আহাদের দিকে। হৃদি যেমন দম বন্ধ হয়ে এলো, যেন নিঃশ্বাস আটকে গেছে, হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল নেই, জ্বলন্ত অগ্নিশিখার মতোই দৃষ্টি গেঁথে গেছে তার চোখে। সেখানে যেন আগুনের লেলিহান শিখা, রাগ, ঈর্ষা, অধিকার বোধ সবই একসাথে মিশে আছে। আহাদের চোখে পড়ল হৃদির ড্রেসের সাথে আদনানের শার্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালীয়, তবুও তার ক্রোধের শরীর ফেটে যাচ্ছে। আর তার দেখে হৃদি খুশখুশে কাশিতে শুরু করলো। তামিম সে নীরবতা সব দেখছিল এতক্ষণ। সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি দিল হৃদির দিকে। হৃদিতা, এই নাও পানি, খেলে ঠিক হয়ে যাবে, পানিটা খেয়ে নাও। হৃদি কোনো তোয়াক্কা না করে এক নিঃশ্বাসে সব পানি ঢকঢক করে খেয়ে ফেললো। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে। গম্ভীর মুখ, ঝলসে যাওয়া চোখ, একরাশ কোদ নিয়ে গটগট করে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল আহাদ। হৃদির বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, চারদিকে চোখ বোলালো। চোখ ঘুরে গিয়ে আবারও থেমে গেল। আহাদ ছিল যেখানে সেইখানে। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। চোখে হালকা বিস্ময়, ঠোঁটে মৃদু কম্পন। অবেচেতনই মনে মনে সে বুঝলো আহাদের অনুপস্থিতি তার অস্থির করে তুলছে। সে আবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে। আহিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারি নাই। সরি মাই ফুড। তোকে তো আমি। দিদি দাঁত কিরমির করে কথাটা বলে। এর মধ্যে হালিমা বেগম সবাইকে ডেকে নেন কেক কাটার জন্য। আবিদা ও তার কয়েকটা বান্ধবী মিলে এসে সেখানে হাজির হয়। তারপর শুরু হয় হট্টগোল। আহাদ শরীরে কোদের আগুন নিয়ে রুমে ঢুকলো। দরজায় একটা ঝাটকা লাথি মারতে দরজা ঠাস করে দেওয়ালে ধাক্কা খেলো। রুমে ঢুকেই হঠাৎ চমকে উঠল। ভেতরে দাঁড়িয়ে আছে নীলা। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহাদের দৃষ্টি ভেঙে চোখ মেলতে না পেরে নীলা এক পা পিছু হটে। আহাদ গর্জে উঠল, নীলা, আমার রুমে কি করছিস তুই? নীলা গলা শুকিয়ে ঢোক নিল, কাপা গলায় বলল, আহাদ ভাই। আহাদ দাঁতে দাঁত পিষে আরো ভয়ঙ্কর গলায় বলল, আই আস্কিং ইউ, কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছিস? আমার রুমে কেন এসেছিস? নীলা কেঁপে উঠে তোতলিয়ে বলল, আসলে আমি চার্জার খুঁজতে আসছিলাম। আহাদের রক্ত যেন আরো গরম হয়ে উঠল, চোখ লালচে উঠেছে ক্রোধে। চার্জার খুঁজছিলি তো আমার রুমে কেন? আরো অনেক রুম তো আছে। আহির রুমে যা, আদির রুমে যা, চাচি আমার রুমে যা। আমার রুমে আসার সাহস কেমনে হলো তোর? আমার রুমে বাহিরের কারো আসা পছন্দ করি না, সেটা তুই নতুন যে জানিস না? নীলার মুখ শুকিয়ে গেল, গলায় কাঁপুনি দিয়ে বলল, সো সরি, বেরিয়ে যা রাইট নাও, কুইক। আহাদের এক ধমক দিয়ে গর্জে উঠল। আহাদের চোখে জ্বলন্ত আগুনে নীলা এক সেকেন্ডও দাঁড়াতে পারল না। হুড়মুড় করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার নিঃশ্বাস কাঁপছিল, বুক কাঁপছে। সে ভাবেনি আহাদ এত দ্রুত এসে পড়বে। রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। তার ভেতরের আগুন যেন কোনোভাবে শান্ত হতে চাইল না।
বরং রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ পায়ে জোরে লাথি মারল। চেয়ার উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। এদিকে নিচে আবিদার জন্মদিনের কেক কাটা শেষ হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। হাসি, আড্ডা আর কোলাহলে ভরে উঠেছে ঘর। কিন্তু রিধি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। মনটা অকারণে ভারী হয়ে উঠেছে। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনা। আহাদের উদ্ভট আচরণ ঘুরপাক খেতে লাগলো মনে। রিধির বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ আহাদকে সে পছন্দ করে। তার উল্টাপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব মেনে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার, তারা তো কখনো এসব মেনে নিবে না। তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। পা টিপে টিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালো। যদি আবারও রেগে যায়, চিৎকার করে তাকে শাস্তি দেয়, এই ভেবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। ঘুরে যেতে নিবে, ভেতর থেকে আহাদ কর্কশ কণ্ঠে করাতের মতোই কণ্ঠ ভেসে এলো, যেটা বলতে এসেছিস সেটা বলে যা জানো। রিধি চমকে উঠল। বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে গেল। তবু ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখলো। আহাদের দিকে দৃষ্টি পড়তেই শ্বাস আটকে এলো। আহাদ একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের ওপর খোলা অ্যালকোহলের বোতল, আধ খাওয়া গ্লাস। তার গাঢ় বাদামি চোখে আগুনের শিখার মতোই জ্বলছে। রিধি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ থেকে ফিসফিস শব্দে বেরিয়ে এলো, আপনি বাসায় বসে নেশা করছেন? আহাদ হালকা হেসে নিঃশব্দ ধোঁয়াকুণ্ডলী ছাড়ল। নেশায় নেশা কাটে, এক নেশা দূর করতে আরেক নেশা সাহায্য নিতে হয়। রিধি চোখ শক্ত করে বলল, নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়। আহাদ বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। চেয়ার থেকে পা তুলে দুপা নামিয়ে দাঁড়ালো। হাতের গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিধির দিকে। চোখে ভয়ঙ্কর দৃষ্টি। রিধির সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, ইবলিস শয়তানকে পাপ পূর্ণ তার পার্থক্য শিখাইতে আইসো না। রিধি নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। তবুও সাহস করে বলল, না, আমি তো গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আহাদ বুড়ো কুচকে ঠান্ডা গলায় বলল, কি কথা? আপনি কাল কেমনটা কেন করলেন? আহাদ হঠাৎ জোরে হেসে উঠল। আজ কেমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না জানো? রিধি ভুরু কুচকে বলল, কোনটা? এইটা। এই বলে আহাদ হঠাৎ গ্লাসে এক চুমুক দেয়। এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল রিধির মাথার ওপর। অ্যালকোহলের গন্ধে চারদিকে ভরে গেল। রিধি আটকে উঠল। নাক মুখ শক্ত করে খিচকে বন্ধ করে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময়, ঠোঁটে কাঁপুনি, দাঁত কিরমির করে বলল, এমনটা কেন করলেন আপনি? আমার জামাটা নষ্ট হয়ে গেছে তো। আহাদ ঠান্ডা শীতল গলায় বলল, সেটা আমি তো চেয়েছি। রিধি ভুরু কুচকে বলল, মানে আজকের পর থেকে এই রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত এই রং গায়ে জড়াইতে পারবি না। ড্রেস চেঞ্জ করো কুইক। আহাদের চোখেও জ্বলে ওঠে। খাটখাট দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল। রিধির বুক কেঁপে উঠল। চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে রাগের সম্পর্ক কি? কিছু বুঝতে পারল না সে। তবুও সাহস করে রাগের গলায় কাঁপিয়ে বলল, আপনার যখন ইচ্ছে, যে রং ইচ্ছে আমি সেটাই পরবো। আমার যখন ইচ্ছে, যেটা ইচ্ছে, যে রং ইচ্ছে আমি সেটাই পরবো, তাতে আপনার কি? আহাদ হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মিলে গর্জে উঠল, এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি। তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি? রিধির চোখ টলমল হয়ে উঠল অভিমান আর আঘাতে। বুকটা হু হু করে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। চোখে অশ্রু চেপে দ্রুত ঘুরে দাঁড়ালো। কিন্তু বেরিয়ে যেতে আবারও আহাদ কর্কশ গলায় চিৎকার করে উঠল, আহিয়ার রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো কুইক। রিধি একবার ফিরে তাকালো। তার চোখে ক্ষোভ, অভিমান আর ক্রোধের কুয়াশা। গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতর শুধু রইল ধোয়া, অ্যালকোহলের তীব্র গন্ধ, আহাদের দম ফটা ক্রোধ। আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়ার দেওয়া সাদা কালো কম্বিনেশন কুর্তি পায়জামা পরে নেয় রিধি। আয়নার সামনে এসে নিজেকে দেখে সে মাথা ঝেঁকিয়ে নেয়। কাজল ছাড়া ফ্রেশ মুখ, ভেজানো ঠোঁট, একটুখানি ভয়ঙ্কর স্মৃতি দমন করছে। সেভাবেই তো এত মানুষের মধ্যে যাওয়া যায় না। বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। আহিয়ার অদ্ভুত চোখে রে দিয়ে জিজ্ঞেস করলো, কি করে এত ভিজে গেলি?
হৃদি একটা দীর্ঘশ্বাস নিল, কোনো ব্যাখ্যা দিল না, শুধু নির্লিপ্ত কণ্ঠটা বেঁধে উঠল, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, আমি এখন বাসায় যাচ্ছি। আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিল। আজ থেকে জানা যাওয়া লাগবে না আজকে। হৃদির ঠোঁটের কোণে কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ। মাথা খারাপ, অসম্ভব। সুমন ভাই রাগ করবে, তাছাড়া আব্বু জানতে পারলে ক্যাচাল হবে। আহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর ঠোঁট কেমন জানি আবেগ মিশে বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, সাবধানে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা দীর্ঘশ্বাস ফেলেই বিদায় নিল হৃদিতা। মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতে অপ্রত্যাশিতভাবে সামনে পড়ে আমজাদ মীর। আমজাদ মীরের দিকে তাকিয়ে হৃদি হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়ে। লজ্জায় এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার। মুহূর্তেই তার মাথা নুয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম। আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেও তবুও বিদ্রুপের গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতা হৃদিকে একা দেখে নিশ্চিত হতে বাধ্য করলেন। হৃদি তো তার নিজের মেয়ের মতো। বাবার স্নেহ গহ্বরে কণ্ঠে জিজ্ঞেস করলে, তুমি একা যাবে? হৃদি অনর কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই, শূন্যতার মতোই পরিষ্কার সিদ্ধান্ত, জি আঙ্কেল। আমজাদ মীর এবার কপাল কুঁচকে বললেন, এত রাতে একা চলে যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। হৃদি অচঞ্চল কণ্ঠে প্রত্যক্ষ করে বলল, না না আঙ্কেল, আমি যেতে পারবো, অত রাত্রিও হয়নি। তার কণ্ঠে কতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনে ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তখন এই পেছন থেকে বড় পা নিয়েই এগিয়ে আসে আহাদ। তার আগমনে হৃদির কপালে তীব্র রাগের রেখা ফুটে ওঠে। তার গলা হঠাৎ কপাল এক মুখ শক্ত হয়ে এলো। চোখে খানিকটা হলেও এক দৃশ্য ভয়ে ঢুক গিলে বেরিয়ে এলো। হৃদি আমজাদ মেয়েকে উদ্দেশ্য করেন বলল, আমি আসছি। এই বলে হৃদি বড় বড় পা ফেলে গেটের দিকে গেল। আহাদ হাত দুটো বুকের ওপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণভাবে পরখ করলো। এতে আমজাদ মীর একটু বিব্রত হলেন, এক ধাপ পেছনে সরে গেলেন। তাতে কণ্ঠে খাহা করে বেরিয়ে এলো, এভাবে শকুনের মতো দেখছো কেন আমাকে? তার মুখে অস্বস্তির রেখা। আহাত ঠোঁটটা হালকা টানলো, মৃদু তির্যক হাসি। পিতা পুত্রের মধ্যকার সে তিক্তকার আজ নতুন মাত্রায় ঢুকেছে তো উভয়ের মাঝে। হাত সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বয়সটা মাথায় রেখো, তাছাড়া ঘরের বউ বাচ্চা সবাই আছে, সেটা ভুলে যেও না। মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। হাত প্রবল কণ্ঠে ধিক্কার দিল, তোমারই তো ছেলে, সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁটকাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। আহাদের কণ্ঠ ক্ষীণ, চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছ কেন? আমি বলেছিলাম আমি এই পৃথিবীতে আসতে চাই? জন্ম যখন দিয়েছ এখন ভুক্তভোগী হও। আর হ্যাঁ, মিশা সওদাগরের মতো একদম আমার প্রেমে বাগড়া দিবা না, তাহলে 2 মিনিটও লাগবে না তোমায় ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছ? হ্যাঁ। আমজাদ মীরের কণ্ঠ কেটে এলো, চোখে লজ্জা আর হতাশা নিয়ে মিশ্র অনুরাগ। বিয়াদব ছেলে না, তোমার ছেলে। আহাদ এবার আরো এক ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলল, আরেকটা কথা, এই আহাদ রাজা থাকতে তার হৃদি রানী একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রী মশাই। তার কণ্ঠে এক প্রকার অধপতন আর দাবি, যাই, নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি, বাই। বলেই চোখ টিপে বাতাসের মতোই পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা আহাদের পেছনে থাকে আমজাদ মীর। কয়েকবার নিঃশ্বাস নিল হালকা ক্ষীণভাবে। আল্লাহ, কোন পাপের ফল এটা আমার নিজের ছেলে আমার সংসার ভাঙার হুমকি দিয়ে দেয়। আমজাদ মীর খানিকটা তাকিয়ে থেকে হতাশায় মাথা নেড়ে ভেতরে ঢুকে যায়, পা বাড়ায়। অদ্ভুত এক মিশ্রিত অনুভব সবকিছুরই বাহমান রাতের মাঝে মিলিয়ে গেল। নিচে হচ্ছে লেখিকার নোটস আছে, আর এই 14 পর্বের এই পর্যন্তই ছিল। এটুকুই ছিল হচ্ছে লাল শাড়িতে প্রেয়সীর 14তম পর্ব। আর নিচে হচ্ছে লেখিকার নোটস, এটাও পড়ি। বাড়ি, ভার্সিটি, হাসপাতাল, দৌড়ের ওপর আছি, কোনো রকম ফাঁকে ফাঁকে সময় বের করে এইটুকু লিখছি। জানি আপনারা আমার ওপর ক্ষেপে আছেন, আমি দুঃখিত। আর কয়েকদিন এভাবে দৌড়ের ওপরই থাকবো। আশা করি সবাই একটু বুঝবেন, সবারই পার্সোনাল জীবন আছে, সবারই পার্সোনাল সমস্যা আছে।
আর আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অনেকে বলতেছেন আপু রেগুলার 2টা করে পর্ব দিতে, সেটা আসলে সম্ভব না, কারণ এটা হচ্ছে রানিং পর্ব। লেখিকা মেবি 15তম পর্বই দিছে, আর এটা আমি আজকে দিলাম 14তম পর্ব। তো আমি যদি 2টা করে পর্ব দিই, দেখা যাবে যে তখন আপনাদের 2-3 দিন করে ওয়েট করতে হবে এক একটা পর্বের জন্য, কারণ লেখিকারা কিন্তু প্রতিদিন পর্ব দেয় না। দেখা যায় যে টানা 2-3 দিন দিল, মাঝে একদিন গ্যাপ দিল, তো এই একদিন আপনার কোনো পর্ব পাবেন না। এই জন্য আমি একটা করে পর্ব হাতে রেখে দেন পর্ব দিতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।